আপনি হয়তো ব্যবসা শুরু করার কথা ভাবছেন, স্বপ্ন দেখছেন এখন থেকে নিজেই নিজের বস হবেন আর কারো অধীনে আপনি চাকরি করবেন না। কিন্তু জানেন কি, প্রতি বছর হাজার হাজার মানুষ বাংলাদেশে ব্যবসা শুরু করে, কিন্তু তাদের অধিকাংশই 2-3 বছরের মধ্যেই ব্যর্থ হয়। কেন? কারণ হচ্ছে তারা এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলোর ব্যাপারে তাদেরকে আগে থেকেই সতর্ক হতে হতো, কিন্তু তারা সতর্ক হয় না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো এমন 15টি বিষয় যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলোর ব্যাপারে আপনাকে আগে থেকেই সতর্ক হওয়া উচিত। আর শেষের দিকের যে পয়েন্টগুলো বলবো সেগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ এগুলো মানুষ এড়িয়ে যায় এবং অথচ এগুলোর কারণেই তার ব্যবসাটা ডুবে যায়। চলুন না জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে সেই 15টি গুরুত্বপূর্ণ সতর্ককারী বিষয়গুলো কি কি। প্রথম যে বিষয়টি নিয়ে কেউ ভাবতে চান না সেটা হচ্ছে রাজনৈতিক পরিবেশ। আপনি যে জায়গায় ব্যবসা করতে চাচ্ছেন সেটি রাজনৈতিকভাবে কেমন, সেখানকার রাজনৈতিক পরিবেশ কেমন, সেখানকার রাজনৈতিক মানুষগুলো কেমন, এই বিষয়টি সবার আগে আপনার মাথায় রাখা উচিত। বাংলাদেশে হরতাল, অবরোধ, মারামারি, বিভিন্ন মিছিল মিটিং হঠাৎ করেই চলে আসে। আপনার দোকান বা অফিস যদি এমন এলাকায় হয় যেখানে রাজনৈতিক অস্থিরতা অনেক বেশি, তাহলে দেখা যাবে যে সেই অস্থিরতার দিনগুলোতে আপনার দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং তার ফলে আপনাকে বড় রকমের একটা লোকসান গুনতে হবে। এরপরও সেখানকার রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের সাথে আপনার সম্পর্ক কেমন হবে সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আরো কিছু কিছু ব্যাপার আছে, কিছু কিছু এলাকায় কিছু কিছু অলিখিত রাজনৈতিক নিয়ম মেনে চলতে হয়, সেগুলোর সাথে আপনার ব্যবসা কতটুকু সামঞ্জস্যপূর্ণ সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি হয় সেগুলোর সাথে নিজের ব্যবসাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন, অথবা সেই জায়গাটা আপনি ত্যাগ করুন। তাহলে শুধুমাত্র আপনার ব্যবসাতে আপনি কাঙ্ক্ষিত লাভ পেতে পারেন। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে নিরাপত্তা। নিরাপত্তা মানে আমি এখানে বোঝাতে চাচ্ছি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তাটা কতটুকু। অর্থাৎ আপনি যে জায়গায় ব্যবসা করছেন সেই জায়গায় চুরি, ডাকাতি, ছিনতাই এগুলো কেমন পর্যায়ে হয় বা হয় না। অনেকে অনেক সস্তা জায়গায় নিজের ব্যবসার লোকেশন পেয়ে খুব খুশি হয় এবং সেখানে ব্যবসা শুরু করে, কিন্তু দেখা যায় যে দিনের পর দিন সেখানে তাকে এমন কিছু পরিস্থিতি ফেস করতে হয় যার কারণে তার ব্যবসা আসলে লাটে ওঠে এবং দেখা যায় যে অনেক সময় প্রচন্ড রকমের তাকে চাঁদাবাজির শিকার হতে হচ্ছে, প্রচন্ড রকমের ছিনতাইয়ের শিকার হতে হচ্ছে, সিসি ক্যামেরা লাগিয়েও তার সেই নিরাপত্তার কোনো প্রতিকার হচ্ছে না, এরকম অনেক বিষয় সেখানে জড়িত থাকে। এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। তাই ব্যবসার লোকেশন ঠিক করার আগে সেখানকার স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলুন, থানার রেকর্ড যাচাই করুন এবং পারলে নিজে কোনো এক সময় গিয়ে রাতে বা দিনে সেখানকার পরিস্থিতি ভালোভাবে দেখে আসুন। তাহলে আপনি সেই জায়গাটা সম্পর্কে একটা পরিচ্ছন্ন ধারণা পাবেন এবং একটি অনিরাপদ জায়গায় আপনার ব্যবসা শুরু করার চাইতে অন্য কোনো ভালো বেটার জায়গায় শুরু করা আপনার জন্য অনেক বেশি উত্তম হবে। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে অভিজ্ঞতা ছাড়াই ব্যবসা শুরু করা। আপনার কেন জানি হঠাৎ মনে হলো যে আপনার কাছে পর্যাপ্ত টাকা আছে, আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, তাই আপনি একটা ব্যবসা শুরু করলেন। আপনি যে ব্যবসা শুরু করলেন সেই ব্যবসা সম্পর্কে আদৌ আপনার আগে কখনো ধারণা ছিল না, কোনো অভিজ্ঞতা ছিল না, আপনার পরিবারেরও কারো সেই বিষয়ে ধারণা বা অভিজ্ঞতা নেই, বাট আপনি মনে করলেন এবং আপনার যেহেতু টাকা আছে সেহেতু আপনি শুরু করে দিলেন ব্যবসা। এইভাবে যদি আপনি ব্যবসা শুরু করেন তাহলে দেখা যাবে সেই ব্যবসা সম্পর্কে যেহেতু আপনি একেবারেই অজ্ঞ, সেই ব্যবসা থেকে আপনার কাঙ্ক্ষিত কোনো লাভ তুলতে পারবেন না এবং এই ব্যবসা এক সময় অবশ্যই অবশ্যই ক্ষতির সম্মুখীন হবে। নাম্বার 4 হচ্ছে, এটা আমাদের প্রবীণদের মধ্যে দেখা যায় যে অনেকেই সারা জীবন চাকরি করে অনেক কষ্ট করে শেষে গিয়ে রিটায়ারমেন্টে গিয়ে কিছু বেনিফিটের টাকা পান। তারা সেটা পেনশনের টাকা বলি আমরা, বা জিপিএফ বা গ্র্যাচুইটির টাকা বলি, সেই টাকা পাওয়ার পরে তাদের কেন জানি মনে হয় যে এখন কি শুধু শুধু বসে থাকবো, বাসায় বসে তো বোর হয়ে যাব, বা আরেকটা ইনকাম সোর্স যদি আমি তৈরি করতে না পারি সংসার চালাতে পারবো না। তো তখন তারা করে কি, তাদের সারা জীবনের সঞ্চিত টাকা দিয়ে তারা ব্যবসায় নেমে পড়েন। এটাও একটা চরম আকারের ভুল একটা সিদ্ধান্ত। যেহেতু আপনি সারা জীবন কখনো ব্যবসা করেন নাই, তাই এখন হুট করে যদি আপনি কিছু টাকা পেয়ে যদি আবার একইভাবে আগের মতন কোনো অভিজ্ঞতা ছাড়াই যদি ব্যবসাতে নেমে পড়েন তাহলে এটা আপনার জন্য চরম বোকামি হবে। আদৌ ব্যবসা আপনার সাথে যায় কিনা বা আপনি ব্যবসার যে প্যাটার্ন সেটার সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন কিনা সেটা আগে আপনাকে যাচাই করা উচিত, তারপরে আপনাকে একটা ব্যবসায় নামা উচিত। অন্ধ অনুকরণ বা হুজুগে ব্যবসা করা, এইটার একটা মজার একটা ঘটনা বলে। আমার বাসার সামনে একটা লোকেশনে প্রথম আমি দেখলাম যে একটা
ব্যবসায়ী, সে হচ্ছে আইসক্রিমের ব্যবসা শুরু করলো। ভ্রাম্যমাণ সে একটা চাকাযুক্ত গাড়িতে একটা ফ্রিজ নিয়ে এসে সেই ফ্রিজ থেকে আইসক্রিমের ব্যবসা শুরু করলো। তো কিছুদিন পরে দেখলাম সেখানে আরেকটা আইসক্রিমওয়ালা সেও বিক্রি করা শুরু করলো, এবং তারপর থার্ড আরেকজন, ফোর্থ আরেকজন। দেখা গেল যে প্রথম জন যে ব্যবসাটা শুরু করেছিল শেষ পর্যন্ত তার সেলই সবচেয়ে বেশি। তারপরে যে দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ তারা যে এসেছে তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে ব্যর্থ, তাদের কাস্টমারও কম এবং তাদের সেলও কম। কারণ হচ্ছে এই যে তারা মনে করেছে যে আগের জন যে প্রথম এসেছিল, তারা ভেবেছিল যে প্রথমে এসেছিল এবং তার ব্যবসা যেহেতু অনেক সফল ছিল, অনেক প্রচুর সেল ছিল, তার কাস্টমারও প্রচুর ছিল, এরকম একটা মার্কেট তারাও পেয়ে যাবে, তারাও এরকম অনেক কাস্টমার পেয়ে যাবে, অনেক সেল হবে এবং তারা অনেক প্রফিট করতে পারবে। বাট এটি কিন্তু আসলে মোটেও কখনো যেরকম ভাবা হয় সেরকম হয় না। কারণ হচ্ছে আপনি আরেকজনকে থেকে হুজুগে এই ব্যবসাটাতে নেমে পড়েছেন, আপনি সেই ব্যবসাটা আপনার নিজের অভিজ্ঞতা কতটুকু, তার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের চাইতে আপনার প্রোডাক্ট ভালো কিনা এবং আপনার মার্কেটিং ভালো কিনা, আপনার প্রেজেন্টেশন ভালো কিনা, এই বিষয়গুলো কিন্তু আপনি দেখেন নাই। এই বিষয়গুলো যদি যাচাই করে আপনি ব্যবসায় নামতেন তাহলে সেটা ছিল উত্তম সিদ্ধান্ত। বাট এই বেটার সিদ্ধান্ত না নিয়ে আপনি হুজুগেই শুধু আরেকটা ব্যবসা শুরু করলেন, এরকমের ব্যবসা কখনো সফলতার মুখ দেখে না। 6 নম্বরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ফিটনেস ছাড়া ব্যবসা। ফিটনেস বলতে আমি এখানে মানুষের ফিজিক্যাল এবং মেন্টাল ফিটনেসের কথা বলতেছি। অনেকেই ব্যবসা শুরু করেন, হ্যাঁ তার খুব মনের ভিতরে আগ্রহ জেগেছে, সে সিদ্ধান্ত নিয়েছে সে ব্যবসা করবে, বাট তার শারীরিক ফিটনেস বা তার মানসিক ফিটনেসটা সেই ব্যবসার জন্য পজিটিভ না, তাহলে সেই ব্যবসাটা কিন্তু সে রান করতে পারবে না। ধরলাম তো এভরিথিং ওকে, বাট সে যেহেতু ফিজিক্যালি ফিট না, সে যেহেতু মেন্টালি ফিট না, তাহলে সেই ব্যবসা সে কন্টিনিউ করতে পারবে না। এবং কন্টিনিউ না করলে কি হবে? কন্টিনিউ না করলে ব্যবসাটা ধ্বংস হবে। সো ফিটনেস ছাড়া ব্যবসা শুরু করাটাও একটা চরম আকারের বোকামি। 7 নম্বরে বলবো হচ্ছে যে ব্যবসার প্রতি আপনার প্রচন্ড রকমের ইমোশন এবং পরিশ্রম করার মন মানসিকতা না থাকা। যদি আপনি ব্যবসা শুরু করলেন, যদি আপনি ব্যবসা করেন শুধুমাত্র যে আমি ব্যবসাতে নামলে আমার প্রচুর টাকা আয় হবে, খুব সহজ ব্যবসা করা, এরকম একটা থিওরি থেকে ব্যবসায় নামলেন, বা আপনি ভাবলেন যে আমি অনেক টাকা ইনভেস্ট করব, আমি অনেক কর্মচারী নিয়োগ দেব এবং তারাই আমার সবকিছু ব্যবসাটাকে সুন্দর করে গুছিয়ে করবে এবং সেখান থেকে আমি অনেক টাকা ইনকাম করতে পারবো, তাহলে এটা একটা ভুল ধারণা। কারণ হচ্ছে যে প্রথমে আপনি যে ব্যবসা করতে চান সেটার প্রতি আপনার একটা ইমোশন থাকতে হবে, সেটার প্রতি আপনার ডিপ লাভ থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। যদি আপনার হৃদয় থেকে সেটা না আসে তাহলে কিন্তু সেই ব্যবসাতে আপনি ভালো করতে পারবেন না। এবং সেকেন্ড আরেকটা কাজ হচ্ছে যে আপনার কর্মীদের থেকে, আপনার কর্মচারীদের থেকে আপনার পরিশ্রম করার মানসিকতা, পরিশ্রম করার হার বেশি হতে হবে। যদি সেটা হয় তাহলে শুধুমাত্র আপনি সেই ব্যবসায় ভালো গেইন করতে পারবেন। তো আমরা দেখতে পাই যে অনেকে এই জিনিসটা নাই, বাট তারা ব্যবসা করে এবং কিছুদিন পর দেখা যায় সেই ব্যবসাতে আসলে কোনো প্রাণ নেই, নিষ্প্রাণ। 8 নম্বর হচ্ছে অবকাঠামোগত দুর্বলতা। বাংলাদেশে এখনো অনেক জায়গায় বিদ্যুতের অনেক রকমের সমস্যা রয়েছে, ইন্টারনেট সমস্যা রয়েছে, অবকাঠামোগত রাস্তাঘাট যোগাযোগের সমস্যা রয়েছে। তাই আপনি কোন লোকেশনে ব্যবসা করতে চাচ্ছেন, সেখানকার অবকাঠামোগত দিকটা কেমন, সেটা অবশ্যই আগে ভালো করে যাচাই করে নিন বা ভালো করে দেখে নিন। যদি আপনি অবকাঠামোগত কোনো সমস্যা নিয়ে আপনার ব্যবসা শুরু করতে চান, তাহলে দেখা যাবে এক সময় ওই সমস্যাটা আপনার ব্যবসাকে মারাত্মকভাবে থামিয়ে দিবে এবং তখন আপনি ব্যবসাটাতে আপনার সম্পূর্ণ ইনভেস্টমেন্টই হারিয়ে ফেলবেন। 9 নম্বর হচ্ছে দক্ষ কর্মীর অভাব। বাংলাদেশে আপনি প্রচুর শ্রমিক পাবেন এবং সেটা খুব কম পারিশ্রমিকের বিনিময়ে, কিন্তু দেখা যাবে যে আপনি শুধুমাত্র শ্রমিক পেলেই হবে না, শুধুমাত্র কর্মী পেলেই হবে না, আপনার লাগবে স্কিলড, দক্ষ এবং যোগ্য কর্মী। অনেক উদ্যোক্তা ভালো আইডিয়া নিয়ে ব্যবসাতে নামেন, তাদের ভালো ইনভেস্টমেন্টও থাকে, তাদের অবকাঠামোগত দিকও ভালো থাকে, বাট শুধুমাত্র ভালো দক্ষ কর্মী, ভালো দক্ষ ম্যানেজমেন্টের অভাবে তার সেই ব্যবসাটা হোঁচট খায়। তাই কর্মী নিয়োগের সময় তাড়াহুড়া করবেন না, তাদের প্রশিক্ষণের জন্য ভালো ব্যবস্থা রাখবেন এবং সঠিক ও যথাযথ পারিশ্রমিক প্রদানের মাধ্যমে তাদেরকে স্যাটিসফাইড রাখার চেষ্টা করবেন। কারণ আপনার কর্মী বাহিনী যখন স্কিল হবে, তার একটা যৌক্তিক পারিশ্রমিক আপনার কাছে আশা করবে এবং সেই পারিশ্রমিক সুযোগ সুবিধা পেলে তারা আপনার প্রতি স্যাটিসফাইড থাকবে এবং তারা তখন আপনার প্রতিষ্ঠানের জন্য জান প্রাণ দিয়ে কাজ করবে।
নাম্বার 10 হচ্ছে কর ও আইনগত জটিলতা। বাংলাদেশে ট্যাক্সের ব্যাপারে আমরা সবাই জানি, বাংলাদেশের ট্যাক্স, ভ্যাট এগুলোর অনেক রকমের জটিলতা রয়েছে। সুতরাং আপনি যখন ব্যবসাতে নামতে যাচ্ছেন তখন এই কর এবং ভ্যাটের বিভিন্ন রকমের জটিলতাগুলো আগে জেনে নিন। এগুলো কিভাবে সমাধান করবেন, এগুলো কিভাবে যতটা সম্ভব কমিয়ে আনা যায় সেই ব্যাপারে ভালো কোনো মানুষের পরামর্শ নিন এবং এই বিষয়ে যারা অভিজ্ঞ তাদের সাথে আগে আলোচনা করুন। তারপরে আপনি সবকিছু জেনে আপনার ব্যবসাতে নেমে পড়ুন। নাম্বার 11 হচ্ছে ডিজিটাল বা প্রযুক্তিগত বাধা। খুব ভালো করে জানেন, এই যে আমরা ফেসবুকে ভিডিও বানাচ্ছি, এই যে আমরা বিভিন্ন ওয়েবসাইটে ঘাটাঘাটি করি, এই যে আমরা বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়ায় এত মানুষ ব্যবসা করছে, এত প্রোডাক্টের রিভিউ হচ্ছে, এই জগৎটাই এখন মূলত প্রধান। আমরা যে কোনো কিছু এখন কিনতে গেলে প্রথমে আমরা আগে অনলাইনে সার্চ করে দেখি সেই প্রোডাক্টটা কেমন, সেই প্রোডাক্টের প্রাইস কেমন, সেটা রিভিউ দেখি সেটা কেমন টেকসই। এই জগৎটার ভূমিকা এখন সবচাইতে বেশি। তাই ডিজিটাল ওয়ার্ল্ড বা সোশ্যাল মিডিয়াতে আপনার পদচারণা সবচাইতে বেশি হতে হবে। আপনার সেখানে দক্ষ কর্মী নিয়োগ রাখতে হবে, সেইখানকার ভালো এক্সপার্ট লোকগুলো আপনার ব্যবসাকে সবসময় সবার থেকে এগিয়ে রাখতে পারবে। এটা মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। ব্যাংক ঋণের সংকট। বাংলাদেশে এখনো ছোট ছোট উদ্যোক্তার জন্য পর্যাপ্ত ব্যাংক ঋণ পাওয়া যায় না, বা ব্যাংক ঋণ পেতে গেলে অনেক রকমের জটিলতার মুখোমুখি হতে হয়। আবার বিভিন্ন রকমের এনজিও থেকে যখন ঋণ নিয়ে আপনি ব্যবসা শুরু করবেন তাদের সুদের হার অনেক উচ্চ হয়। এই বিষয়গুলো সবগুলো আপনাকে মাথায় রাখতে হবে। শুধুমাত্র ব্যাংক বা এনজিও থেকে অর্থায়ন করে, ফাইন্যান্সিং করে আপনি আপনার ব্যবসা শুরু করবেন এরকমের প্ল্যান নিয়ে যদি আগান, তাহলে দেখবেন যে আপনার ব্যবসা থেকে যা লাভ হচ্ছে তার থেকেও দ্বিগুণ আপনাকে সুদের ব্যয়ভার বহন করতে হচ্ছে। তখন আপনার ব্যবসা দিনে দিনে লোকসানের মুখে পড়বে। সো ফাইন্যান্সিং যাতে আপনার নিজের থেকেই বেশি হয় এবং বাকিটা যদি আপনার কোনোভাবে সম্ভব হয় তাহলে শুধুমাত্র আপনি ব্যাংক বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে সেটা নিতে পারেন এবং সেইভাবে আপনি তখন আগাইতে পারেন। নাম্বার 13 হচ্ছে ঘুষ ও দুর্নীতি। এখনো এটা অস্বীকার করার কোনো উপায় নাই, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে বিভিন্ন রকমের ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি ইত্যাদির মারাত্মক প্রভাব রয়েছে। তাই আগে থেকে মানসিকভাবে প্রস্তুতি রাখুন এবং আপনি নীতিগতভাবে একটি অবস্থানে নিজেকে দাঁড় করান যে আপনি আসলে এই পরিবেশের মধ্যে আপনার ব্যবসাটাকে ঠিকঠাক ভাবে এগিয়ে নিতে পারবেন কিনা। নাম্বার 14 যেটা, সেটা আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে বাংলাদেশের ক্লায়েন্টদের, বাংলাদেশের কনজিউমারদের বাকি খাওয়ার প্রবণতা। হ্যাঁ, ব্যবসা আমরা সবাই শুরু করি এবং দেখা যায় যে ব্যবসা শুরু করতে গেলে সেখানে প্রথমে দেখা যায় বিভিন্ন রকমের বাকি খাওয়ার জন্য ব্যবসায় বাকিতে প্রোডাক্ট বিক্রির জন্য বেশি প্রেশার আসে গ্রাহকদের কাছ থেকে, ক্লায়েন্টদের কাছ থেকে। তো আপনি চিন্তা করবেন যে আপনার ব্যবসার ঠিক কতটুকু পর্যন্ত আপনি বাকি দিতে পারবেন বা বাকি দেওয়া যাবে না। যদি আপনি বাকি দেওয়ার পরও আপনার ইনভেস্টমেন্ট ঠিক রাখতে পারেন, আপনার ক্যাশ ফ্লো ঠিক রাখতে পারেন ব্যবসার, তাহলে শুধুমাত্র বাকি দিবেন। নচেত আপনার যদি সামর্থ্যের বাইরে গিয়ে আপনি বাকি দেওয়া শুরু করেন তাহলে দেখবেন বাকির জন্য একসময় আপনার পুরো ব্যবসাটাই ফাঁকিতে পরিণত হয়েছে। তখন নিজেকে কোনোভাবেই আর দাঁড় করাইতে পারবেন না। যে জায়গা থেকে আপনি ব্যবসা শুরু করছিলেন সেই জায়গাতেও আপনি স্থির থাকতে পারবেন না। এবং সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে অসৎ কর্মচারী। আপনি তো অনেকেই স্কিলড মানুষ বা দক্ষ কর্মী নিয়োগ দিলেন আপনার প্রতিষ্ঠানে, বাট দেখা গেল তারা ডিসঅনেস্ট, তারা অসৎ। দেখা যাচ্ছে আপনার প্রতিষ্ঠানের অনেক কিছু তারা আত্মসাৎ করতে ব্যস্ত। সো তখন আপনার নজরদারি থাকার পরেও দেখবেন যে কোনো না কোনো ওয়েতে আপনার প্রতিষ্ঠান ধ্বংস হচ্ছে, আপনার প্রতিষ্ঠানের বিভিন্ন অ্যাসেট কমে যাচ্ছে। তখন আপনাকে চিন্তা করতে হবে যে আসলেও আপনি কাদেরকে রাখবেন এবং কাদেরকে রাখবেন না। তাই দক্ষ কর্মী নিয়োগ দেওয়ার সময়ই তাদের সততার ব্যাপারেও আপনাকে একটু আগে থেকেই ঠিকঠাকভাবে অ্যানালাইসিস করতে হবে কাকে কতটা বেশি সৎ মনে হচ্ছে। সৎ এবং দক্ষ এই দুইটা জায়গাতেই আপনাকে স্ট্রিক্ট থাকতে হবে আপনার ব্যবসার উন্নতির জন্য। এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম আপনাদেরকে ভয় দেখানোর জন্য নয়, ব্যবসা করার আগে আপনাদেরকে থামিয়ে দেওয়ার জন্য নয় যে আপনি ব্যবসার সিদ্ধান্ত নিয়েছিলেন আমার এই ভিডিও দেখার পরে আপনি আর ব্যবসা করবেন না, এরকম কোনো কিছুর জন্য নয়। এটা এই জন্যই আপনাদের সামনে উপস্থাপন করলাম যাতে এই বিষয়গুলো সম্পর্কে আপনি সর্বোচ্চ পর্যায়ে সতর্ক হতে পারেন। এবং আমি চাই মনে প্রাণে আপনারা যারা ব্যবসা করার কথা ভাবছেন, ব্যবসা শুরু করবেন, সামনে স্বপ্ন দেখছেন যে নিজের একটা বড় প্রতিষ্ঠান হবে এবং সেখানকার সিইও বা নির্বাহী শুধু আপনি নিজেই, এবং সেটা দিন দিন অনেক ভালো গ্রোথ করছে, এরকমের স্বপ্ন যারা দেখছেন তাদের সেই স্বপ্নটা যেন মাঝপথে থেমে নেওয়া যায়, সেই জন্যই আমার আজকের এই প্রচেষ্টা।
আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং এরকম ভিডিও আমি সামনে আরো নিয়ে আসার চেষ্টা করবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ইনশাল্লাহ সামনে আপনাদের সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।